আমরা যে মাটির ওপর দিয়ে হেঁটে বেড়াই তার ঠিক নিচেই কিন্তু একটা বিশাল জীবন্ত জগৎ আছে যা খালি চোখে আমরা দেখতে পাই না। আজকের এই বিশ্লেষণে আমরা মাটির সেই অদৃশ্য মহাবিশ্বটাকেই ঘুরে দেখব, যা আসলে আমাদের এই গ্রহের জীবনকেই টিকিয়ে রেখেছে। চলুন শুরুতেই একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক। আচ্ছা, একবার ভাবুন তো, এক চিমটি স্বাস্থ্যকর মাটিতে ঠিক কী পরিমাণ জীবন থাকতে পারে? এই একটা প্রশ্নের উত্তর পেলেই মাটির নিচের এই জগতের বিশালতা সম্পর্কে একটা দারুণ ধারণা হয়ে যাবে। উত্তরটা হলো কোটি কোটি জীবন্ত অণুজীব। ভাবা যায়, মাত্র 1 গ্রাম মাটিতে হাজার হাজার প্রজাতির ব্যাকটেরিয়া, ছত্রাক আর প্রোটোজোয়া দিব্যি বাস করে। তার মানে মাটি আসলে কোনো জড় পদার্থ নয়, এটা নিজেই একটা জীবন্ত সত্তা। তাহলে এই অংশে আমরা মাটিকে আর শুধু ময়লা হিসেবে দেখব না, বরং একটা জটিল বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম হিসেবে বোঝার চেষ্টা করব। এটাই কিন্তু সব প্রাণের মূল ভিত্তি তৈরি করে দেয়। মাটির এই যে আণবিক খনিক জীবন, তারাই হলো উর্বরতার আসল স্থপতি। মানে ওরাই মরা জৈব পদার্থকে ভেঙে গাছের জন্য দরকারি পুষ্টিতে বদলে দেয়। এটা ছাড়া কিন্তু কোনো ফসল ফলানোই সম্ভব না। এখন আমরা এই মহাবিশ্বের সবচেয়ে ছোট কিন্তু সবচেয়ে শক্তিশালী সদস্যদের দিকে একটু নজর দেব। এরা হলো অণুজীব বা মাইক্রোব। বলা যেতে পারে এরাই সেই ইঞ্জিন যা পুরো গ্রহটাকে শক্তি যোগায়। মাটির এই অণুজীবেরা মূলত 4টে প্রধান কাজ করে। প্রথমত, ওরা জৈব পদার্থকে পচিয়ে ফেলে। দ্বিতীয়ত, সেই পচা জিনিস থেকে খনিজ পুষ্টি আজাদ করে। এছাড়া ওরা গাছের সঙ্গে একটা উপকারী সম্পর্ক বা মিথজীবিতা তৈরি করে, আর নিজেদের মধ্যে রাসায়নিক সংকেতের মাধ্যমে যোগাযোগও করে। অণুজীবগুলো রাসায়নিকভাবেই কাজটা করে। যেমন ধরুন, ওরা সেলুলোজের মতো জটিল জৈব পদার্থকে ভেঙে গ্লুকোজের মতো সরল শর্করায় পরিণত করে। এই যে প্রক্রিয়াটা, এইটাই হলো পচন, যা মাটির উর্বরতার একেবারে প্রথম ধাপ। ব্যাপারটা কিন্তু আরও গভীরে গেলে দেখা যায় যে গাছ আর অণুজীবদের মধ্যে এক ধরনের জটিল রাসায়নিক ভাষায় কথা হয়। গাছ তার শিকড় থেকে একরকম রস বের করে, অণুজীবদের সিগন্যাল পাঠায়, আর অণুজীবেরা সেই সিগন্যাল পেয়ে তাদের কাজগুলো ঠিকঠাক মতো করে। এই ইকোসিস্টেমের আরেকটা খুব গুরুত্বপূর্ণ সদস্য হল ছত্রাক বা ফাঙ্গাস। এরা মাটির নিচে এক বিশাল সংযোগকারী নেটওয়ার্ক তৈরি করে। ছত্রাকদের কাজটা আসলে 2 রকম। একদল হলো স্যাপ্টোট্রফ, যারা কাঠ বা পাতার মতো শক্ত জিনিসগুলোকে পচিয়ে মাটির হিউমাস তৈরি করে। আর আরেক দল হলো মাইকোরাইজা, যারা গাছের শিকড়ের সাথে বন্ধুত্ব করে আর পুষ্টি বিনিময়ে সাহায্য করে। এই মাইকোরাইজা ছত্রাকের সাথে বন্ধুত্ব গাছের জন্য এতটাই কাজের যে এটা একটা গাছের শিকড়ের শোষণ ক্ষমতা 100 থেকে 1000 গুণ পর্যন্ত বাড়িয়ে দিতে পারে। এর ফলে গাছ অনেক দূর থেকেও জল আর পুষ্টি সংগ্রহ করতে পারে। ছত্রাকে যে সরু সুতোগুলো থাকে, যেগুলোকে বলে হাইফি, ওগুলো মাটির কণাগুলোকে ঠিক আঠার মতো আটকে রাখে। এর ফলে কি হয়, মাটির গঠনটা খুব মজবুত হয়, আর জল বা হাওয়ার কারণে মাটি ক্ষয় হয়ে যায় না। সুতরাং ছত্রাক মাটির স্বাস্থ্য ভালো রাখতে একটা বিশাল ভূমিকা রাখে। আচ্ছা, মাইক্রোবদের তো আমরা চিনলাম। এবার চলুন খাদ্য শৃঙ্খলের পরের ধাপে যাই। এখানে আছে খাদক আর শিকারীরা, যারা এসে অণুজীবদের সংখ্যা নিয়ন্ত্রণ করে আর মাটির ভৌত গঠনটাকেও উন্নত করে। কিন্তু এখানে একটা ছোট্ট সমস্যা আছে। অণুজীবেরা যখন জৈব পদার্থ ভাঙে, তখন অনেক পুষ্টি উপাদান ওদের নিজেদের শরীরেই জমা হয়ে যায়। ফলে গাছ চাইলেও সেই পুষ্টিটা সরাসরি নিতে পারে না। আর এখানেই সমাধান হিসাবে আসে প্রটেস্ট আর নেমাটোডের মতো ক্ষুদে খাদকরা। ওরা এই ব্যাকটেরিয়াগুলোকে খেয়ে ফেলে, আর তার ফলেই ব্যাকটেরিয়ার শরীরে আটকে থাকা পুষ্টিগুলো মুক্ত হয়ে যায়। এই পুরো প্রক্রিয়াটাকেই বিজ্ঞানীরা বলেন মাইক্রোবিয়াল লুপ। মানে যখন এই ক্ষুদে খাদকরা ব্যাকটেরিয়াকে খায়, তখন বাড়তি পুষ্টি যেমন অ্যামোনিয়াম মাটিতে ফিরে আসে, যা গাছ সহজেই শুষে নিতে পারে। এটা খুব সুন্দরভাবে দেখায় যে কিভাবে একটা খাদ্যজাল পুষ্টি চক্রকে সচল রাখে। যেমন ধরুন, একটা নেমাটোড তার শরীরে যে পরিমাণ নাইট্রোজেন নেয়, তার প্রায় 30 থেকে 40% আবার মাটিতে ফিরিয়ে দেয়। বিশেষ করে জৈব চাষ পদ্ধতিতে এই প্রক্রিয়াটা মাটির নাইট্রোজেন চক্র চালু রাখতে বিশাল ভূমিকা পালন করে। আর সব শেষে কেঁচোর মতো বড় প্রাণীদের কথা তো না বললেই নয়। ওরাই হলো মাটির আসল প্রকৌশলী বা ইঞ্জিনিয়ার।
ওরা মাটিতে সুড়ঙ্গ তৈরি করে, যার ফলে জল আর বাতাস চলাচল সহজ হয়, আর মাটির গঠনটাও অনেক উন্নত হয়। বেশ, এত কিছু তো জানলাম, কিন্তু এই জ্ঞান দিয়ে আমরা করবটা কি? শেষ অংশে আমরা দেখব কিভাবে এই আণুবীক্ষণিক জগতের জ্ঞানকে আমরা আমাদের নিজেদের স্বাস্থ্য আর কাজের সঙ্গে যুক্ত করতে পারি। সবচেয়ে বড় কথাটা হলো, মাটি, গাছ, প্রাণী আর মানুষের স্বাস্থ্য কিন্তু আলাদা কিছু নয়, পুরোটাই একটা অবিচ্ছেদ্য শৃঙ্খল। মানে মাটির স্বাস্থ্য ভালো থাকলে আমাদের খাবার পুষ্টিকর হবে, আর তাতে আমাদের সদার স্বাস্থ্য ভালো থাকবে। তাহলে এই জীবন্ত মাটিকে কিভাবে রক্ষা করা যায়? কয়েকটা খুব সহজ কিন্তু কার্যকরী প্রকৃতিভিত্তিক উপায় আছে। যেমন মাটিতে কম্পোস্ট মেশানো, ঘন ঘন লাঙল দিয়ে মাটির চাষ কমানো, কভার ক্রপ ব্যবহার করা, আর রাসায়নিক সারের বদলে জীবাণু সার বা বায়ো ফার্টিলাইজার ব্যবহার করা। এই কাজগুলো মাটির অণুজীবদের বেড়ে উঠতে সাহায্য করে। শেষ করার আগে আসুন একটা জিনিস ভাবি, আমরা যদি মাটিকে একটা জড় বস্তুর বদলে একজন জীবন্ত পার্টনার হিসেবে দেখি, তাহলে তার সাথে আমাদের সম্পর্কটা কেমন হওয়া উচিত? কিভাবে আমরা তার চাহিদাগুলো বুঝতে আর পূরণ করতে শিখব?